এই দেখ দাদা, বাবার পরে কিন্তু আমি জমিদার হব, ঠিক আছে? কেন রে, আমি আছি কি করতে? আমি জমিদার হব? দেখ দাদা, আমি একমাত্র জমিদার হওয়ার যোগ্য। আরে তোরা থাম থাম, সকাল থেকে কি শুরু করেছিস? তোদের কি কোনো কাজ নেই? এই সকাল সকাল ঝগড়া শুরু করেছিস? এই যে তোমার ছোট ছেলেই তো ঝগড়াটা শুরু করলো। ও বলে ও নাকি জমিদার হবে। দেখো বাবা, হিসাব মতো তো আমি বড় ছেলে, আমার জমিদার হওয়ার কথা। হতে পারিস তুই বড় ছেলে, কিন্তু আমি তোর থেকে বেশি মানুষকে ঠকাতে পারি, তাই আমি হব জমিদার। ঠিক আছে ঠিক আছে, কে জমিদার হবে তার জন্য একটা পরীক্ষা দিতে হবে। তোরা পরীক্ষা দিতে রাজি তো? হ্যাঁ রাজি। আমি কিছুদিনের জন্য গ্রামের বাইরে যাব। এই গ্রামের লোককে যে বেশি ঠকাতে পারবে সেই হবে এই গ্রামের জমিদার। ঠিক আছে, বেশ, আমি রাজি। আমিও রাজি। বুঝলে গিন্নি, কালকে কাক ভোরে কাজে বেরোবো, আমায় একটু ডেকে দিও তো। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দেবো। আচ্ছা তো বললে, তুমি কাক ভোর মানে বোঝো? ভোরে যখন কাক ডাকে সেটাকেই তো কাক ভোর বলে, কিন্তু কালকে ভোরে যদি না ডাকে তখন কি করব? এ কার পাল্লায় পড়লাম! হে ভগবান, এই বোকা বউকে নিয়ে কি করি! কিচ্ছু হবে না। এইবার তুমি ঘুমাও তো, ঘুমাও তো দেখি। বউ, আমি কাজে বেরোচ্ছি। দাদা কোথায় যাচ্ছে? যাই, আমি ওর পেছন পেছন যাই। আরে, এই হারানখুড়োর অনেক ধানের বস্তা আছে, যাই ওখান থেকেই শুরু করি। হারানখুড়ো, হারানখুড়ো, বাড়িতে আছো নাকি? কে রে তুই? আমাকে ডাকছিলি কেন বল? আরে বলছি, আমার নাম চিত্রগুপ্ত গো খুড়ো। আরে আমার তো কেউ নেই। আরে তোমার বউ মানে খুড়ি পাঠিয়েছে, কত খুঁজে খুঁজে তোমার বাড়ি এলাম। পুরো মানুষের সঙ্গে ইয়ার্কি করতে এসেছিস? আরে সে তো অনেক দিন আগে আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছে। আরে তুমি বুঝতে পারছো না, আমি স্বর্গ থেকেই এসেছি। তুই স্বর্গ থেকে এসেছিস? হ্যাঁ গো খুড়ো, হ্যাঁ। খুড়ি খুব কষ্টেই আছে, ঠিকঠাক খেতে পাচ্ছে না, তাই আমাকে পাঠিয়ে বলল আমার বাড়িতে যা, আর আমাদের গোলায় অনেক ধান আছে, কয়েক বস্তা ধান নিয়ে আয় দেখি। আমার বউটা এত কষ্টে আছে, যা যা, কত ধান লাগে তুই নিয়ে যা। ঠিক আছে, বেশ বেশ। কিন্তু এই ধান তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওই রামুটা জেনে যাবে। হ্যাঁ, এই ভাঙা বাড়িতেই রেখে দিই, তাহলে ও জানতে পারবে না। দাদা, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এইবার এই লোকটার আলুর বস্তাগুলো হাতাতে হবে। ও ভাই, কি করছো? এই যে মাঠ থেকে আলুগুলো তুলে আনলাম, এবার একটু বিশ্রাম নিচ্ছি। এইবার একে ফাঁদে ফেলতেই হবে। তা ভাই, তোমার নামটা কি হে? আমি জোগাই চাষির ছেলে, নিতাই চাষি। বাবা মারা গেছে, আর তার জমিতে আমি চাষ করতেছি। তা আপনি কে? আমি হলাম স্বর্গের লোক, চিত্রগুপ্ত। আমার কথা শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ শুনেছি, আপনি হলেন যমরাজের চেলা, মানে কর্মচারী। আরে তোমার বাবা আমার কাছে কান্নাকাটি করছিল, সে বলেছিল আমার বাড়িতে আলুর চাষ, আর তিনি সেখানে ঠিক মতো আলু খেতে পাচ্ছে না, সেখানে আলুর দামটা বেড়ে গেছে কিনা। সে কি গো, হায় হায় হায়, এত রোজগার করে আমার জন্য কত টাকা রেখে গেছে, আর ওখানে কিনা আলু কিনতে পাচ্ছে না। আমি বললাম আমি না হয় তোমার বাড়িতে গিয়েই নিয়ে আসবো, তা তোমার আলু দিতে কোনো আপত্তি নেই তো? কি যে বলেন আপনি, বাবা মারা যাওয়ার পরেও কজন বাবা সেবা করার সুযোগ পায় বলুন তো? আপনি যত পারবেন তত আলু নিয়ে যান,
আমার বাবা তাহলে আলু খেতে পারবে, আর বেশি দাম দিয়ে আলু কিনতে হবে না। হ্যাঁ খুশি তো হবই, কিন্তু তোমার বাপ নয়, আমার বাপ। যাই, এবার আলুর বস্তা নিয়েই যাই। দাদা তো দেখতে দেখতে অনেক লোককে ঠকিয়ে ফেলেছে। দাদা হয়তো মনে মনে ভাবছে যে আমি এই পরীক্ষায় হেরে যাব আর ও জিতে গিয়ে জমিদার হবে, কিন্তু তা তো হবে না। আমি সব ভেবে রেখেছি, শুধু কালকের দিনটা দেখি দাদা আর কি করতে পারে, তারপর না হলে আমার খেল দেখাবো। বুঝলে গিন্নি, আমার বাবা আমার কাজ দেখে প্রচুর প্রশংসা করবে। আমার জমিদার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমার ভাই যে বড় মুখ করে বলল ও নাকি জমিদার হবে, ও সব থেকে বেশি ঠকাতে পারে, তাহলে কি মিথ্যা কথা বললো? এই রামুকে এমন চাল দেব, দেখবো ও কি করে। না না, শুধু শুধু চাল দেবো কেন, আরো পেটে খেলে লাভ আছে। তুমি বরং কিছু মুড়ি দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, তোমার বুদ্ধি শুদ্ধি তো কিছুই হবে না। কিরে মদন, কোথায় গিয়েছিলিস? আমি ওই বাগানের দিকে গিয়েছিলাম আমার মোহরের গাছে জল দিতে। মোহরের গাছ? হ্যাঁ গো হ্যাঁ, আমার মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোর হাতে সোনা ফলবে, তাই কিছু সোনা মাটিতে পুঁতে জল দিয়ে এলাম। আরে এ তো একেবারেই বোকা, তাহলে একেও আমার ফাঁদে ফেলাতে হবে। হ্যাঁ রে মদন, একদিন না একদিন তোর গাছেও সোনা ফলবে। আমি এইসব কথা তোর মাকে বলবো, তোর মা শুনলে খুব খুশি হবে। কি সব বলছো তুমি? আমার মা তো অনেকদিন আগেই মারা গেছে। আরে আমি তো ওখান থেকে এসেছি, আমার নাম চিত্রগুপ্ত, আমাকে তোর মাই পাঠিয়েছে। ও বাবা, তাই নাকি? তা আমার মা কেমন আছে? ভালো নেই রে, ভালো নেই। ওনার কি একটা ভাইরাস রোগ হয়েছে, আর উঠতেই পারছে না, বিছান সজ্জা হয়ে গেছে। মা গো মা, তোমার কি রোগ হয়েছে? আমি তোমার জন্য কি করব? তুই একটা কাজ কর, তুই আমাকে কিছু টাকা দে, আমি সেই টাকা দিয়ে স্বর্গের একটা বৈদ্যকে তোর মাকে দেখাবো। এ আর এমন কি, আমার এত বড় ব্যবসা আছে, আর আমি আমার মায়ের রোগের জন্য টাকা দেব না? এই নাও টাকা। তাহলে আমি এখন আসছি, কেমন? গিন্নি, ও গিন্নি, আমার সঙ্গে একটু এসো তো, একটা জায়গায় নিয়ে যাব। এখানে সব ঠকানো জিনিসই আছে, তুমি এখানে পাহারা দাও, আমি একটা ঠেলা নিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, কোনো চিন্তা করো না। বৌদি, এবার তুমি বাড়ি চলে যাও। কিন্তু এগুলো তো পাহারা দিচ্ছি, তোমার দাদা বলে গেছে। দাদাই আমাকে পাঠিয়েছে, আমাদের দাদু স্বর্গ থেকে চিঠি লিখেছে, ওনার এই জিনিসগুলো দরকার, তাই দাদা বলল তুই ওইগুলো দাদুকে দিয়ে আয়। আমি ওইগুলো অনেক কষ্ট করে এনেছি, এবার তুই দিয়ে আয় দেখি। ঠিক হয়েছে, ও এবারে এগুলোকে কষ্ট করে দিয়ে আসুক। ঠিক আছে, আমি যাচ্ছি। দাদু, আমাকে আশীর্বাদ করো, এগুলো সব তোমার বড় নাতির জিনিস। বাহ বাহ বাহ, রামু তোর বুদ্ধির জবাব নেই। এ কি বাবা, এই রামু এত বড় অন্যায় করলো, আর তুমি কিনা তার প্রশংসা করছো? আরে সামু, এখানে ব্যাপারটা ন্যায় অন্যায়ের নয়, এখানে ব্যাপারটা হলো বুদ্ধির। মানছি আমি তুই বুদ্ধি করে তিনজনকে ঠকিয়েছিস, কিন্তু এটা ভাব, তোর মতো একজন ঠকবাজকে যে ঠকাতে পারে সে কত বড় ঠকবাজ। বুঝলে দাদা, একেই বলে স্যাগরার ঠুকঠাক আর কামারের একঘা।